প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সচিব চাকমা, প্রভাষক ইতিহাস, সিজক কলেজ, বাঘাইছড়ি, রাঙ্গামাটি, পার্বত্য জেলা। আজকে দ্বিতীয় পত্র ইতিহাস, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় শিল্প বিপ্লব নিয়ে আজকে আলোচনা করব। এই আলোচনার আগে যে শিকনফল রয়েছে সেই শিকনফলগুলা একটু আমি আলোচনায় যাচ্ছি। ইংল্যান্ডের শিল্প বিপ্লব সূচনার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে পারবে। শিল্প বিপ্লব পূর্ববর্তী ও পরবর্তী অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করতে পারবে। শিল্প বিপ্লবের ফলে প্রধান আবিষ্কারসমূহ চিহ্নিত করতে পারবে। শিল্প বিপ্লব ম্যানর প্রথা, পুঁজিবাদ, বুর্জোয়া শ্রেণী, রেনেসাঁ, কৃষি বিপ্লব, বস্ত্রশিল্প, বাষ্পীয় ইঞ্জিন, দরিদ্র আইন, বৈজ্ঞানিক বিপ্লব ইত্যাদি শব্দগুলোর সম্পর্কে তোমাদের ব্যাখ্যা করার ধারণা পাবে। এখানে আমি দুটি ছবি তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে উপস্থাপন করলাম। তোমরা বুঝতে পারবে এই ছবিগুলা কি চিহ্নিত করছে। মূলত এটা পুরাতন কৃষি ব্যবস্থার বিষয় নিয়েই এখানে তোমাদেরকে ধারণা দেওয়া। আমরা জানি ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার পূর্বে তারা কৃষি, তারপরে তাঁত ইত্যাদি বিষয় নিয়ে খুবই প্রথম দিকে তারা এগিয়ে গেছিল। পরবর্তীতে যেমন এখানে তিনটা ছবি দিয়ে দিয়েছি। এখানে গ্রামের যেই আমাদের তাঁত ব্যবস্থার যে একটা চিত্র সেটা এখানে তুলে ধরা হয়েছে। তারপরে এখানে ইংল্যান্ডের যেই শিল্প বিপ্লবের বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে প্রথম দিকে যেই শিল্প নিয়ে আমরা আলোচনার প্রথম দিকে কি দেখতে পাই সেটা আমরা একটু আলোচনায় যাব। মূলত শিল্প বিপ্লব আলোচনার পূর্বে এখানে শিল্প বিপ্লব কি সেই বিষয়টা আমাদের ধারণা নেওয়া দরকার। এখানে প্রথম দিকে আমরা শিল্প কি সেই বিষয়টা আমাদের একটু ধারণা নেওয়া দরকার। কাঁচামাল দ্রব্যকে কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে চূড়ান্ত দ্রব্যে রূপান্তর প্রক্রিয়াকে শিল্প বলা হয়। মূলত শিল্পকে সাধারণত চার ভাগে বিভক্ত করা যায়: বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র
ও কুটির শিল্প হিসেবে। এখানে ইংল্যান্ডের যেই শিল্প বিপ্লব হয়েছে, সেই শিল্প বিপ্লবের মূলত তারা প্রথম দিকে এই ক্ষুদ্র এবং কুটির শিল্পের উপরে বেশি তারা ঝুঁকেছিল। পরবর্তীতে তারা আস্তে আস্তে সেটা ওভারকাম করে তারা এগিয়ে যায়। তো বিপ্লবটা হচ্ছে এমন এক ব্যবস্থা থেকে উন্নয়নমূলক অবস্থার আমূল পরিবর্তনকে বিপ্লব বলা হয়। তাহলে এখন এই শিল্প এবং বিপ্লব দুইটাই যদি আমরা একত্র করি তাহলে বলতে পারি শিল্প বিপ্লব। এখানে তার সংজ্ঞা কী সেটা আমরা পরবর্তীতে বলতে পারবো। তো শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছেন ফরাসি সমাজতান্ত্রিক অগাস্ট ব্লাঙ্কি 1837 খ্রিস্টাব্দে। এরপর ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টোয়েনবি 1881 খ্রিস্টাব্দে অক্সফোর্ডে তার বক্তৃতায় শিল্প বিপ্লব শব্দটি তিনি ব্যবহার করে ইংল্যান্ডে জনপ্রিয় করে তোলেন। অষ্টাদশ শতকের শেষ দিকে ইংল্যান্ডে তথা ইউরোপের অন্যান্য দেশে হাতে কাজ করার পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রকৌশল ব্যবহার করে উৎপাদন ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটানোকে ইতিহাসে শিল্প বিপ্লব হিসেবে পরিগণিত করা হয়। বৈজ্ঞানিক যন্ত্রকৌশল ব্যবহারের মাধ্যমে বড় ধরনের পরিবর্তনকে শিল্প বিপ্লব বলতে নারাজ অর্থনৈতিক ও সমাজ বিজ্ঞানীগণ। অর্থনীতিবিদদের মতে কৃষি নির্ভর অর্থনীতিকে শিল্প নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হলো শিল্প বিপ্লব। আবার সমাজবিজ্ঞানীদের মতে অনুন্নত অবস্থা থেকে উন্নয়নের পথে অগ্রসর হওয়াই হচ্ছে শিল্প বিপ্লব। তো ইতিহাসের বস্তুবাদীদের মতে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় রূপান্তর হওয়ায় শিল্প বিপ্লব। যেভাবেই ব্যাখ্যা করুক না কেন আমরা বলতে পারি ইংল্যান্ডে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে। এখানে শিল্প বিপ্লবের সময়কাল নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডে কুটির শিল্প ছিল। এসব কুটির শিল্প ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এই যে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে যে ছবিগুলা উপস্থাপন করেছি সেটা তোমরা দেখেছো। পরবর্তীতে সেই যন্ত্র শিল্প সেখানে যন্ত্রশিল্প গড়ে ওঠে। অতএব কুটির শিল্প হ্রাস পেয়ে যেই সময় কারখানাভিত্তিক যন্ত্রশক্তি গড়ে ওঠে তাকে সূচনাকাল বা টেক অফ হিসেবে চিহ্নিত করা হয়। ঐতিহাসিকরা মনে করেন শিল্প বিপ্লবের সময়কাল 1540 থেকে 1640 খ্রিস্টাব্দ পর্যন্ত। সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয় ইংল্যান্ডে। আর্নল্ড টোয়েনবি শিল্প বিপ্লবের সময়কাল উল্লেখ করেছেন 1740 থেকে 1780 খ্রিস্টাব্দে। বেশিরভাগ ঐতিহাসিক 1760 থেকে 1780 খ্রিস্টাব্দকে শিল্প বিপ্লবের সময়কাল হিসেবে তারা চিহ্নিত করেছেন। অষ্টাদশ শতকের 6 থেকে 8-এর দশকে ইংল্যান্ডের জনগণের মাথাপিছু আয় হঠাৎ বৃদ্ধি পায়। এখানে হঠাৎ মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ার একটা আমরা যদি ভালো করে লক্ষ্য করি সেটা হবে ওই শিল্প বিপ্লবের প্রভাব। তারপরে বিংশ শতকের ঐতিহাসিক জন ক্লেকম, নিকোলাস ক্রাফট শিল্প বিপ্লবকে সুনির্দিষ্ট সময়সীমায় আটকাতে নারাজ। তাদের মতে শিল্প বিপ্লব সভ্যতার ধারাবাহিক এবং ক্রমবিকাশের অবশ্যম্ভাবী ফল। এই দ্বারা এখনও চলমান। সুতরাং শিল্প বিপ্লব কোনো সময় কাল
স্থান মানেনি। তারপরে কোনো সমাজে বা দেশে কুটির শিল্পের পরিবর্তে কলকারখানা অধিক পণ্য উৎপাদিত মালামাল বাজারে বিক্রয় করে মুনাফা লাভের ব্যবস্থা, কারখানার শ্রমিকের সাহায্যে উৎপাদন ব্যবস্থা, উপযুক্ত বাজার সৃষ্টি, কাঁচামাল ও শ্রমিক সরবরাহের ব্যবস্থা, মূলধনের জন্য ব্যাংক, বীমা, সমবায় সমিতি উদ্ভব, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারে নতুন যন্ত্রের উদ্ভাবন, যান্ত্রিক কৌশল ব্যবহার করে দ্রুত মালামাল পরিবহন ইত্যাদি যদি আমরা কোনো দেশে লক্ষ্য করে থাকি তাহলে বুঝব এখানে শিল্প বিপ্লব ঘটে চলেছে। এখানে এই শিল্প বিপ্লবের পূর্বে যে সামাজিক অবস্থা ছিল সেই অবস্থাটা আমরা একটু আলোচনায় যাই। শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা ছিল ইউরোপের অন্যান্য দেশের ন্যায় সামন্তবাদী। কৃষিকাজ ছিল তাদের জীবন ও জীবিকার প্রধান উপায়। 4/5 লোক গ্রামে বাস করে। এ সময় জমিদারদের দৌরাত্ম্য ছিল ভয়াবহ। তারা ভূমিদাসদের দিয়ে জমি চাষাবাদ করত। 16 শতকে মানুষ জীবিকার সন্ধানে গ্রাম ছেড়ে শহরে যেতে থাকলে গ্রামগুলো ফাঁকা হয়ে যায়। এই সময় শহর এবং গ্রামের দরিদ্র মানুষের সংখ্যাই ছিল বেশি, মাথাপিছু আয় ছিল খুবই কম, মানুষের কর্মসংস্থানের সুযোগ ছিল না। তবে জমিদার, ডাক্তার, উকিল, শাসক শ্রেণী এবং ধনী ব্যবসায়ী জীবন ছিল সচ্ছল। এদেরকে অভিজাত শ্রেণী বলা হয়, কিন্তু এদের সংখ্যা ছিল খুবই নগণ্য। এই সমস্যা থেকে উত্তরণের জন্য রানী এলিজাবেথ দরিদ্র আইন প্রণয়ন করেন। এই সময় সাধারণ মানুষ এবং অভিজাতদের সামাজিক মর্যাদা বৈষম্য বিরাজমান ছিল। 1730 থেকে 1770 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ডের জনসংখ্যা 7% বৃদ্ধি পায় এবং খাদ্য ও কৃষি উৎপাদন 10% বৃদ্ধি পায়। ইংল্যান্ডের পরিশ্রমী সম্প্রদায় ছিল পিউরিটান। অলিভার ক্রমওয়েলের পতনের পর এই সম্প্রদায়কে চাকরি, শিক্ষকতা প্রভৃতি বৃত্তিমূলক পেশা থেকে বঞ্চিত করলে তারা শিল্প ও বাণিজ্যে তাদের শ্রম ঢেলে দেয় এবং তারা সফলতা লাভ করে। টিউডর যুগের 1485 থেকে 1603 খ্রিস্টাব্দ শাসকগণ তাদের প্রতিদ্বন্দ্বী অভিজাত সম্প্রদায়কে ধ্বংস করে মধ্যবিত্ত শ্রেণীর জন্য জন্ম দেয়। এইভাবে দেখা যায় শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা শ্রমের মাধ্যমে একটা পরিবর্তন সূচিত হয়েছিল। এরপরে আমরা রাজনৈতিক অবস্থা একটু আলোচনা করব। যে কোনো উন্নয়নমূলক বিপ্লবের জন্য দরকার স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা। শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থা ছিল স্থিতিশীল। 1455 থেকে 1485 খ্রিস্টাব্দ পর্যন্ত চলমান আত্মঘাতী গৃহযুদ্ধের মধ্য দিয়ে টিউডর রাজবংশের সূত্রপাত ঘটে। টিউডর রাজাগণ তাদের রাজত্বকে সুদৃঢ় করতে দুর্নীতিবাজ অভিজাত সম্প্রদায়কে ধ্বংস করে বুর্জোয়া মধ্যবিত্ত শ্রেণীর উত্থানে সহায়তা করে। তারা জনসাধারণের আস্থা অর্জনের জন্য বিচারালয়, পার্লামেন্টের সাথে সম্পর্ক, অত্যাচারী সামন্ত প্রভুদের দমন, চার্চের স্বতন্ত্র ক্ষমতা ধ্বংস, জাতীয় গির্জা স্থাপন প্রভৃতি কার্যক্রম সম্পন্ন করে। 1688 খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লবের পর রাজতন্ত্রের উপর পার্লামেন্টের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে বিল অফ রাইটস, মিউনিটি অ্যাক্ট, ট্রিনিয়াল অ্যাক্ট পাসের মাধ্যমে প্রজা কল্যাণমূলক শাসন ব্যবস্থার দিকে ধাবিত হয়। 1536 খ্রিস্টাব্দে ওয়েলস, 1603 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ড, 1707 খ্রিস্টাব্দে স্কটল্যান্ড রাজ্য ইংল্যান্ডের সাথে যুক্ত হলে সত্যিকার যুক্তরাজ্যে পরিণত হয় এবং
এর নতুন নামকরণ করা হয় গ্রেট ব্রিটেন। টিউডর যুগে 1485 থেকে 1603 খ্রিস্টাব্দে রাজনৈতিক স্থিতিশীলতা, স্টুয়ার্ট যুগেও 1703 থেকে 1603 থেকে 1714 খ্রিস্টাব্দ পর্যন্ত কার্যকর ছিল। সুতরাং অবস্থা দৃষ্টে দেখা যায় টিউডর যুগে ইংল্যান্ডের যে নবজাগরণ সৃষ্টি হয়েছিল তা পরবর্তী যুগেও বজায় থাকার ফলে ইংল্যান্ডে শিল্প, বাণিজ্য, জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধিত হয়েছিল তখন। এরপরে আমরা অর্থনৈতিক অবস্থাটা একটু আলোচনা করি। ইংল্যান্ড মূলত একটি কৃষিপ্রধান দেশ। 80% লোক ছিল কৃষি নির্ভর। জমিদাররা ভূমিহীন কৃষকদের দিয়ে চাষাবাদ করত। কৃষি ব্যবস্থার মধ্যযুগীয় ম্যানর প্রথা প্রচলিত ছিল। ম্যানর প্রথা বলতে বোঝায় এমন একটি প্রথা যে প্রথার মাধ্যমে এক বা একাধিক গ্রামের সমস্ত জমি একত্র করে জীবজন্তুর হাত থেকে বাঁচানোর জন্য বেড়া দিয়ে চাষাবাদ করার পদ্ধতি। বেড়া ছিল ম্যানরের সীমানা। একটি ম্যানরে যে পরিমাণ খাদ্যের প্রয়োজন থাকত সেই পরিমাণ খাদ্য তারা কৃষিকাজের মাধ্যমে উৎপাদন করত। প্রয়োজন অতিরিক্ত খাদ্য উৎপাদন করে যে রপ্তানি করা যায় সেই ধারণা তাদের ছিল না। এ সময় ইংল্যান্ডে মুদ্রা প্রচলন ছিল না। এক দ্রব্যের সাথে অন্য দ্রব্যের বিনিময় প্রথা প্রচলন ছিল। খরা, দুর্ভিক্ষ, মহামারীর ফলে 15 শতকে ম্যানর প্রথা ভেঙে যায়। কৃষি নির্ভর অর্থনীতি বিরাট সংকটে পড়ে। তবে এই সংকট অল্প সময়ের মধ্যে কেটে যায়। ছোটখাটো ছড়ানো ছিটানো জমিগুলো একত্র করে বড় একটা অনাবাদী জমি নিয়ে চাষাবাদ শুরু করে। খোলামাঠ পদ্ধতি। ইংল্যান্ড মূলত একটি কৃষিপ্রধান দেশ হলেও চাষযোগ্য জমিতে একবার ফসল ফলানোর পর জমি অনাবাদী পরে রাখা হতো প্রায় 2-3 বছর। তারপরে আবার নতুন করে চাষ করা হতো, যা খোলামাঠ পদ্ধতি হিসেবে চিহ্নিত করা হয়। সাথে সাথে ওই সময় ভেড়া পালনের হার বৃদ্ধি পায়। ফলে 17 শতকে ইংল্যান্ডের কৃষি বিপ্লব ঘটে। প্রথম জেমস উত্তর আমেরিকার ভার্জিনিয়ার সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করে। এর 100 বছর পরে 1733 খ্রিস্টাব্দের মধ্যে 13টি উপনিবেশ স্থাপন করে। ইংরেজরা 1756 খ্রিস্টাব্দে ভারতবর্ষের উপনিবেশ স্থাপন করে। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ 1756 থেকে 1763 খ্রিস্টাব্দ জয়লাভের ফলে ইংল্যান্ড আন্তর্জাতিকভাবে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। উপনিবেশ প্রতিষ্ঠা হওয়ার পর সপ্তদশ শতকের তুলনায় অষ্টাদশ শতকে ইংল্যান্ডে রপ্তানির বাণিজ্য 3 গুণ বৃদ্ধি পায়। অলিভার ক্রমওয়েলের সময় প্রথম নেভিগেশন অ্যাক্ট 1651, দ্বিতীয় নেভিগেশন অ্যাক্ট 1660 এর মাধ্যমে রপ্তানি নিয়ন্ত্রণ ও সামাজিক শক্তির শ্রেষ্ঠত্বের কারণে ইংল্যান্ড শিল্প বিপ্লবের ক্ষেত্রে প্রস্তুত করে ফেলে। এখানে আমি কিছু ছবি আবার দেখাচ্ছি, তোমরা দেখো। এই ছবিগুলো প্রথম দিকে আমি যে ছবি কৃষির ক্ষেত্রে যে ছবি দিয়ে দিয়েছি সেই ছবিগুলা দেখে, এখনকার ছবিগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে ইংল্যান্ডের যেই শিল্প বিপ্লব হয়েছে সেই শিল্প বিপ্লবের ক্ষেত্রে এই যে যন্ত্রপাতি আবিষ্কারের মধ্য দিয়েই তারা, আগে হাল চাষ করা হতো, এখন সেই হাল চাষ মেশিনেই করা হচ্ছে। আবার ধান কাটা নিজেরাই করত, এখন মেশিনেই কাজ করা হচ্ছে। তারপরে এখানে কয়েকটা ছবি আরও আমি আপলোড করেছি। সেটা হচ্ছে এখানে তাঁত শিল্পের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি কোমর তাঁতে তারা কাপড় চোপড় বুনতো, কিন্তু এখন সেই কোমর তাঁত বাদ দিয়ে এখন হস্তচালিত তাঁত, তারপরে আবার বিভিন্ন রকমের যন্ত্রপাতি আবিষ্কারের ফলে মালামাল তারা পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেই রেলগাড়ি আবিষ্কার হয়েছিল, এইগুলা মাধ্যমেই তারা পণ্য সামগ্রী যে কোনো জায়গায় আনা নেওয়া করতে পারত। তারপরে এখানে
যে শিল্প বিপ্লব সম্পর্কিত যে আবিষ্কারসমূহ এখানে আমি তোমাদেরকে একটু জানানোর জন্য এখানে ছবি সহ আপলোড করেছি। সেটা হচ্ছে অষ্টাদশ শতকে ইংল্যান্ডের বেশ কিছু বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে শিল্পর ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটে। যেমন উড়ন্ত মাকু ফ্লাইং শাটল 1733 খ্রিস্টাব্দে জন কে উড়ন্ত মাকু আবিষ্কার করেন। তারপরে লোহ গলানোর চুল্লি 1707 খ্রিস্টাব্দে জন স্মিথ লোহ গলানোর চুল্লি আবিষ্কার করেন। স্পিনিং জেনি 1765 খ্রিস্টাব্দে হারগ্রিভস সুতা বোনার যন্ত্র স্পিনিং জেনি আবিষ্কার করেন। ওয়াটার ফ্রেম 1769 খ্রিস্টাব্দে আর্করাইট হস্তচালনার পরিবর্তে জলশক্তি ব্যবহারের সাহায্যে যন্ত্র চালনার কৌশল আবিষ্কার করেন। বাষ্পচালিত ইঞ্জিন 1769 খ্রিস্টাব্দে জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। স্পিনিং মিউল 1769 খ্রিস্টাব্দে স্যামুয়েল ক্রম্পটন স্পিনিং জেনি ও ওয়াটার ফ্রেম যন্ত্রের সমন্বয়ে স্পিনিং মিউল আবিষ্কার করেন। এটি একসঙ্গে সুতা তৈরি ও কাপড় বোনা হতো। পাওয়ারলুম 1785 খ্রিস্টাব্দে এডমন্ড কার্টরাইট পাওয়ারলুম আবিষ্কার করেন। এই যন্ত্রের সাহায্যে অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ বস্ত্র উৎপাদন করা হতো। খনিগর্ভে খাস করার যন্ত্র সেফটি ল্যাম্প 1815 খ্রিস্টাব্দে হ্যামফ্রি ডেভি খনিগর্ভের কাজ করার জন্য এই সেফটি ল্যাম্প আবিষ্কার করেন। রেল ইঞ্জিন 1825 খ্রিস্টাব্দে স্টিফেনসন লোহার পাটের উপর চলার উপযোগী রেল ইঞ্জিন আবিষ্কার করেন। এখানে ছবিগুলো আমি এই নিচে এই উড়ন্ত মাকু, তারপরে এখানে স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম, এগুলো আমি এখানে তুলে ধরেছি। তারপরে আর এখানে ক্লাস প্রায় শেষের পথে। এখন তোমাদেরকে একটা বাড়ি কাজ আমি রেডি করে দিয়েছি, সেটা তোমরা একটু ভালো করে বাড়িতে দেখবা। সেটা হচ্ছে শিল্প বিপ্লব কি, ম্যানর কথা বলতে কি বোঝায়। শিল্প বিপ্লব সর্বপ্রথম সংগঠিত হয় কোথায়। শিল্প বিপ্লব শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন। ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন। রেল ইঞ্জিন কত সালে কে আবিষ্কার করেন, কত খ্রিস্টাব্দে, এবং কে উড়ন্ত মাকু আবিষ্কার করেন। তো এই ছিল আমার আজকে যে শিল্প বিপ্লব নিয়ে আলোচনা। পরবর্তীতে আমি এরপরে আরও লোড করব এই ক্লাস। তোমরা ভালো থেকো, এই করোনাকালীন সময়ে তোমরা ভালো থেকো, এই কামনা করে আমি আজকে এই ক্লাস এখানকার মতো শেষ করলাম। ধন্যবাদ।